তাহলে যেহেতু আজকে আমরা শুরু করছি ড্রিম চিলড্রেন বাই চার্লস ল্যাম্ব। প্রোনাউন্সিয়েশনটা খেয়াল রাখবে, আমরা ল্যাম্ব বলি যেহেতু শেষে একটা বি আছে, কিন্তু বিটা এখানে সাইলেন্ট, যার ফলে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ল্যাম্ব। হুম। মানে এমনি যেটা আমরা ল্যাম্ব বলে থাকি সেটাও কিন্তু ল্যাম্ব। হুম। আর নামের ক্ষেত্রেও একই, সেটা হচ্ছে যে চার্লস ল্যাম্ব। তা চার্লস ল্যাম্বের এই যে আমরা যেটা পড়বো ড্রিম চিলড্রেন, দিস ইজ ওয়ান অফ হিজ ফাইনেস্ট যে এসেস। এবং ল্যামের যে এসেগুলো, সেগুলো তোমরা সবাই জানো যে সেগুলো এসেস অফ এলিয়া বলে যে একটি কালেক্টেড যে ওয়ার্কস বাই চার্লস ল্যাম্ব, তাতেই ইনক্লুডেড। এবং তার যে মোস্ট অফ হিজ এসেস যেগুলো আমরা পড়ে অনেকেই হয়তো পড়েছি, সেগুলো পড়লে আমরা দেখব যে চার্লস ল্যামের এসে বলতে আমরা সাধারণভাবে বা কনভেনশনালি এসে বলতে আমরা যেমন বুঝি আর কি, ঠিক সেই ধরনের নয়। এবং এই এসেগুলো ল্যামের যেগুলো হচ্ছে যে অল হিজ এসেস আর মার্কড বাই সাবজেক্টিভিটি। সাধারণত আমরা জানি যে এসে যেরকম লেখা হয় সেক্ষেত্রে একটা অবজেক্টিভিটি মেনটেন করা হয়, যে সেখানে পার্সোনাল যে ওপিনিয়ন, পার্সোনাল লাইফ, সেটাকে খুব মানে সেগুলো খুব একটা অ্যাফেক্ট করে না লেখাকে, মানে থিওরিটিক্যালি অ্যাফেক্ট করে না। সেভাবেই একটি অবজেক্টিভিটি মেনটেন করে লেখা হয়। আহ, কিন্তু ল্যামের যে এসেগুলো আমরা আহ, মানে পড়েছি বা সাধারণত দেখে এসেছি, সেগুলোর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সেগুলোর মধ্যে যে সাবজেক্টিভিটি বা পার্সোনাল যে এলিমেন্ট, সেটা কিন্তু তার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। যার ফলে এই এসেগুলোর মধ্যে মানে বলা যেতে পারে যে একটা পোয়েটিক এলিমেন্ট রয়েছে। কারণ পোয়েট্রির মধ্যে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা পার্সোনাল এলিমেন্ট থাকে। হুম? যার ফলে সেই বৈশিষ্ট্যটা, সেই যে সাবজেক্টিভ বা পার্সোনাল যে এলিমেন্ট, দিস মেক্স হিজ এসেস remarkably different from conventional prose writing. এবং বলা হয় যে চার্লস ল্যাম্বের মতন যে লেখক মানে আহ, যে তার যে সাবজেক্টিভিটি বা তার মতন ভাবে যে পার্সোনাল লাইফকে নিয়ে এইভাবে লেখা খুব একটা ইংলিশ লিটারেচারে দেখা যায় না। তাই এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক যে ল্যামের এসে যখন আমরা পড়ব, তখন যে তার এসের সঙ্গে কিন্তু তার যে পার্সোনাল লাইফ সেটা ভীষণ রকমভাবে জড়িয়ে আছে। তাই ল্যামের লাইফটা আমাদের খুব ভালো করে জানা দরকার। এবং বিশেষ করে ড্রিম চিলড্রেন পড়তে গেলে অবশ্যই চার্লসের লাইফটা আমাদের খুব ভালো করে পড়তে হবে বা জানতে হবে। কারণ ল্যামের এসের মধ্যে যেমন পার্সোনাল এলিমেন্ট যেমন রয়েছে বা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট যেমন রয়েছে, এবং তারই সঙ্গে তিনি কিন্তু যে তার জীবনের যে বিভিন্ন যে ঘটনাগুলো, সেগুলোকে যে খুবই যে সেন্সিটিভলি, খুবই প্যাথেটিক্যালি, খুবই প্যাশনেটলি তিনি যে রিপ্রেজেন্ট করেছেন। যার ফলে ল্যাম্বের এই লেখার মধ্যে যে একটা সেন্স অফ ডিপ যে প্যাথোস, অ্যান্ড at the same time a deep sense of pathos, and at the same time a kind of delightful the humor, এই দুটোই কিন্তু খুব ইন্টারমিঙ্গলড হয়ে আছে। এবং সেই দিক থেকে তার এই এসেগুলো যে খুবই প্লিজেন্ট ইন ইন ওয়ান সেন্স। বুঝে গেল? আহ, যে যখন আমরা এসে সাধারণত পড়ে থাকি, যখন আমরা একটা প্রোজ রাইটিং পড়ি, তখন তার মধ্যে যে একটা যে নিরলস যে ভাবটা থাকে সেটা কিন্তু নেই। যার ফলে একটা পোয়েটিক যে ফ্লেভার এবং তার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু আমরা তার লেখার মধ্যে পাই। তার কারণ হচ্ছে যে চার্লস ল্যাম্বের যে লাইফ, সেই লাইফের মধ্যেও কিন্তু একটা ডিপ যে প্যাথোস যেটা আহ, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাই সেটাকে যদি আমরা রিয়ালাইজ না করি তাহলে তার লেখাটাকে খুব একটা বেশি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। তাই ড্রিম চিলড্রেন শুরু করার আগে
আমি তোমাদের মানে একটা গল্প পড়ে শোনাবো, মানে গল্প বলতে সেটা হচ্ছে যে চার্লস ল্যামের লাইফ তোমাদের পড়ে শোনাবো। এবং আশা করি এটা খুব ভালো লাগবে। অ্যান্ড ইট উইল বি এ কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ফর দিস ক্লাস। তা আমি গল্পের মতন করেই পড়ছি, এবং তোমরা একটু শোনো, এবং আশা করি তোমরাও এটা খুব এনজয় করবে। খুবই ভালো একটি লেখা যেটা আমি পেয়েছি, এবং আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলে এটা খুব তোমাদের ভালো লাগবে আর কি। যাই হোক, চার্লস ল্যাম্ব, তোমরা তো জানো তিনি হচ্ছেন যে রোমান্টিক যে পিরিয়ড বলতে আমরা যেটা বুঝি আর কি ইংলিশ লিটারেচারে, সেই সময়ের যে লেখক, যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে 18th সেঞ্চুরি, মানে লেট 18th সেঞ্চুরি সেই সময়টা। মানে 1775-এ তার জন্ম, 1775। তাহলে বুঝতেই পারছো মানে যখন রোমান্টিক মুভমেন্ট শুরু হওয়ার আগের মুহূর্তেই, অর্থাৎ চার্লস ল্যাম্ব তো নিশ্চয়ই তোমরা জানো যে রোমান্টিক মুভমেন্টের যে খুবই ইম্পর্ট্যান্ট যে পোয়েটস যারা ছিলেন আর কি, তাদের মধ্যে তারা সবাই তার বন্ধু ছিলেন। যেমন ধরো স্যামুয়েল টেলর কোলরিজ তার খুব কাছের বন্ধু ছিলেন, এবং সেই সময়কার আরও অন্যান্য লেখক, যে হ্যাজলিট এবং শেলি, এরা কিন্তু খুব সমসাময়িক ছিলেন এবং পরস্পরের বন্ধু ছিলেন। যার ফলে তোমরা সময়কালটা খুব ভালো করে নিশ্চয়ই ইমাজিন করতে পারছো। তা যাই হোক, আমি ল্যাম্বের যে লাইফ সেটা আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। ব্যারিস্টার মিস্টার স্যামুয়েল সল্টের কেরানি জন ল্যাম্ব। এই জন ল্যাম্বটাকে, জন ল্যাম্ব হচ্ছে চার্লস ল্যাম্বের বাবা। শুধু কেরানি নয়, দরকার হলে চাপরাশির কাজও করতে হয়। হাসি মুখেই সব কাজ করেন ল্যাম্ব। ব্যারিস্টারের ডান হাত। ক্ষুদ্রাকৃতি, কৃশকায় মানুষ, অর্থাৎ খুবই রোগাসোগা মানুষ ছিলেন। পাখির মতন ছোট ছোট চোখ, উঁচু নাক সামনের দিকে বাঁকা হয়ে নেমেছে। কাজ করতে করতে কখনো গুনগুন করে গান করে। কিছু কিছু পদ্য লেখারও হাত আছে। তাহলে আমরা দেখছি যে চার্লস ল্যাম্বের বাবার মধ্যেও কিন্তু লেখার একটা যে চেষ্টা বা যে প্রতিভা তার মধ্যে কিন্তু ছিল। তাই এখান থেকে আমরা এইটা বুঝতে পারি যে ল্যাম্বের মধ্যে হয়তো সেই সেই গুণটাই হয়তো এসেছে আর কি। তো যাই হোক, স্ত্রী এলিজাবেথের সঙ্গে তার কোনো দিক থেকেই মিল নেই। এই জায়গাটা খুব স্ট্রাইকিং যে চার্লস ল্যাম্ব এবং তার যে পিতা জন ল্যাম্ব, জন ল্যাম্বের সঙ্গে কিন্তু যে তার স্ত্রী এলিজাবেথ, এই পরস্পরের কোনো মিল ছিল না। মিল ছিল না বলতে তাদের যে চারিত্রিক বা তাদের যে পারিবারিক সমস্ত দিক থেকেই, তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের অর্থনৈতিক যে অবস্থা, সব কোনো দিকেই খুব একটা মিল ছিল না। এলিজাবেথের তুলনায় জন মাথায় ও ব্যক্তিত্বে খাটো। হুম? তাহলে আমরা দেখছি যে আহ, জন ল্যাম্ব তার যে স্ত্রী, আহ, সে হচ্ছে ব্যক্তিত্বে আহ, তার থেকে অনেক এগিয়ে, এবং মাথায় যেটা বলছে যে আহ, তার যে যে হাজবেন্ড তিনি হচ্ছে খাটো, অর্থাৎ সে বেটে আর কি। স্ত্রী যদি লম্বা হয় আর কি, তো স্বাভাবিকভাবেই একটা ভীষণ রকম যে পুরুষের ক্ষেত্রে একটা ইনফিরিটি কমপ্লেক্স কাজ করে, এবং আবার মেয়েদের ক্ষেত্রেও এই ভাবনাটা তৈরি হয় যে একটা হতাশা তৈরি হয় যে সাধারণত আহ, তার যে লাইফ পার্টনার সে মাথায় তার থেকে উঁচু হবে আর কি। কারণ তার কাছে তো এটা একটা শেল্টার আর কি, তার স্বামী আর কি। এই ঋতুপর্ণা সেনগুপ্ত এরকম একটা সিনেমা দেখেছিলাম, নামটা মনে পড়ছে না, হিন্দি সিনেমা ছিল। তাই? আচ্ছা আচ্ছা। হুম, হ্যাঁ, এই স্কুটারটা, একটা স্কুটার নিয়ে হাজবেন্ড ওয়াইফ যাচ্ছে। তো হ্যাঁ। স্ত্রী যেহেতু লম্বা, তো হুম। হাজবেন্ড স্কুটারের সিটটা উঁচু করে নিয়েছেন, হ্যাঁ। যাতে সিটটাতে, সিটটাই বসে, হুম, মানে সম হুম, লেভেলে, সেম লেভেলে যাতে হ্যাঁ যেতে হ্যাঁ। পারেন। আমি নামটা ভুলে হুম, যাচ্ছি সিনেমাটার, এরকমই ছিল একদম হুম, এই হুম, হ্যাঁ স্যার, টপিকটার। मैं হুম। मेरी पत्नी और वो। আচ্ছা আচ্ছা, না এক্স্যাক্টলি, আমি मैं দেখিনি। मेरी पत्नी और वो, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি ঠিক। হুম হুম। তো এই কমপ্লেক্সটা আমাদের সবার মধ্যেই রয়েছে। আমরা হয়তো এখন বলছি বলে মজা পাচ্ছি, কিন্তু আমাদের ক্ষেত্রেও যদি এরকম ঘটনা ঘটে, আমাদের মধ্যে ওই কমপ্লেক্সিটি তৈরি হবে।
হ্যাঁ, কারণ এটা আমাদের চিরাচরিত একটা বিশ্বাস যে যে লাইফ পার্টনার, পুরুষ যে লাইফ পার্টনার সে সবসময় সে হাইটে একটু হলেও উঁচু হবে। হুম? তা না হলে মনটা খারাপ করে। তার সঙ্গে পাশাপাশি হাঁটতে লজ্জা করে আরকি। সবাই কি বলবে? তো যাই হোক। তা এখানেও সেই কমপ্লেক্সিটি ছিল। বিবাহিত জীবনে এলিজাবেথের সুখ নেই। উঁচু স্তর থেকে স্বামীর সংসারে নিচু স্তরে নেমে এসেছেন। মানে যেহেতু অর্থনৈতিক দিক থেকে সে অনেক এগিয়ে ছিল, যার ফলে একদিক থেকেও তার একটা হতাশা আরকি যে ভালো জায়গায় তার বিয়ে হয়নি। এখন আর উপায় নেই। তার মনের ক্ষোভে সর্বদা সংসারে থমথমে ভাব বিরাজ করে। 10ই ফেব্রুয়ারি 1775 খ্রিস্টাব্দ এলিজাবেথের সর্বশেষ সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান, বাঁচবে তো? সকলের মনে কেবল এই আশঙ্কা। ক্ষুদ্রকায় দুর্বল শিশু, শুধু চামড়া দিয়ে কাঠির মতন সরু সরু হাড় কখানা জুড়ে রাখা আছে। সকলের আগে চোখ পড়ে অপেক্ষাকৃত বড় আকারের মাথাটি। এর পূর্বে 6টি সন্তানের মধ্যে মাত্র 2টি বেঁচে আছে, একটি ছেলে, একটি মেয়ে। জন্ম থেকেই যার এমন স্বাস্থ্য, তার বাঁচবার আশা কোথায়? তাহলে আমরা বুঝতে পারলাম যে চার্লস ল্যাম্ব তিনি মানে খুবই মানে শারীরিকভাবে দুর্বল ছিলেন। মানে তার পিতার যে ধাঁচ সেটা সে পেয়েছে আর কি। তাই সেদিক থেকে একটা হতাশা আর কি, যে মায়ের ক্ষেত্রে আর কি, যে যেহেতু স্বামীকে তার খুব একটা পছন্দ নয় আর কি, আবার তারই ধরনটা পেয়েছে ছেলে আর কি। আহ, কিন্তু আশ্চর্য, সে বাঁচলো। মায়ের তার প্রতি কোনো আকর্ষণ নেই। মা ভালোবাসেন বড় ছেলেকে, কারণ সে মামার বাড়ির ধারা পেয়েছে। বড় ছেলে, তার রেফারেন্সটা আমরা পাবো ড্রিম চিলড্রেনে। সেও জন ল্যাম্ব আর কি। যাই হোক, কিন্তু এই ছোট ছেলে পেয়েছে বাবার চেহারা। শীর্ণ তোবড়ানো দেহপিণ্ডের দিকে চাইলেই তার মন বিতৃষ্ণায় ভরে ওঠে। তা এই এই জায়গাটা খুব স্ট্রাইকিং। মানে আমরা সাধারণত জানি যে মা মানেই তার সন্তানকে ভীষণ স্নেহ করে, কিন্তু এটা সবসময় তা নয়। ওটা একটা তৈরি করা গল্প আর কি। তো এখানে আমরা দেখছি যে মা হয়েও কিন্তু সে সন্তানকে পছন্দ করছে না। পিসিমা সারা ল্যাম্ব এবং দিদি মেরি এই শিশুর ভার গ্রহণ করলেন। তা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাড়িতে যে দিদি থাকলে আর কি, মানে ভাইয়ের সমস্ত দায়িত্ব সে নেয় আর কি, মায়ের ভূমিকা সে পালন করে। কারণ এটাই মানে এক্সপেক্ট করা হয়। তা পিসিমা ভাইয়ের সংসারেই আছেন। সংসারে তার আর কোনো অবলম্বন নেই। 10 বছরের মেয়ে মেরিরও বাড়িতে সঙ্গী নেই। দাদা বোর্ডিংয়ে থেকে স্কুলে পড়ে। মানে জন ল্যাম্ব বড় ছেলে আর কি। সুতরাং এ দুজন শিশুকে মানুষ করবার দায়িত্ব পিসিমা সাগ্রহে গ্রহণ করলেন। নামকরণের পূর্বে মৃত্যু হলে পাছে নরকবাস করতে হয়, এই ভয়ে জন্মের 24 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে নামকরণ করা হয়েছে। শিশুর নাম রাখা হয়েছে চার্লস, চার্লস ল্যাম্ব। চার্লস একটু একটু করে হাঁটতে শিখলো, সরু সরু পা, বড় মাথা, দেখতে লাটিমের মতন। দিদির পিছনে পিছনে ঘোরে, কখনো বা পিসিমার কোলে বসে গল্প শোনে। চার্লস কথা বলতে শিখেছে অনেক দেরিতে। প্রথম প্রথম জড়ানো কথা শুনে সবাই ভেবেছে এটা আদুরে ছেলের ন্যাকামি, কিন্তু ক্রমশ দেখা গেল চার্লস তোতলা, মাঝে মাঝে কথা বেশ আটকে যায়। তাহলে আমরা দেখছি যে ল্যাম্বের কোনো দিক থেকেই খুব একটা পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত এবং শারীরিকভাবে দুর্বল, এবং কথা বলতেও তার আটকে যায়। আহ, তাই কোনো দিক থেকেই ল্যাম্ব খুব একটা আকর্ষণীয় নয়। কথা বলতে বাধ্য আর কি। এর ক্ষতিপূরণ হিসেবেই বোধহয় চার্লস মাত্র 5 বছর বয়সের মধ্যে দ্রুত বই পড়তে শিখল। এটা অনেক সময় হয় মানুষের, কোনো একটা প্রতিবন্ধকতা থাকলে তখন হয় কি, সে অন্যদিকে ভীষণ পারদর্শী হয়ে ওঠে। তাই এটা ল্যাম্বের ক্ষেত্রে যে একটা পজিটিভ এফেক্ট তৈরি করলো, যে সে খুব তাড়াতাড়ি পড়তে শিখে গেল, বা পড়ার দিকে তার মন আসলো। হাতের লেখাও ওই বয়সে বেশ গোটা গোটা সুন্দর। এত অল্প বয়সে এমন লেখা ও পড়ার ক্ষমতা দেখে লোকে বিস্মিত হয়ে যেত। দিদি অবশ্য তাকে অধিকাংশ গল্পের বই পড়ে শোনাতো। ভাই বোনের অধিকাংশ সময় কাটতো রূপকথার রাজ্যে।
এই যে গল্প পড়ে শোনা, গল্প শেয়ার করা, এটা কিন্তু শৈশবের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, যেটা শিশুদের মনের বিকাশ ঘটায়। মানে এই একজন ল্যামের মতন একজন বড় লেখক হওয়ার পেছনে হয়তো এটার একটা বড় গুরুত্ব রয়েছে। বিকেল বেলায় পার্কে বেড়াতে যেত, পিসিমাও প্রায়ই তাদের সঙ্গী হতেন। দিদি আর পিসিমাকে নিয়েই তাদের জগৎ। বাবা ছিলেন একটু দূরে, মা আরো দূরে। 5 বছর বয়স পূর্ণ হতে তখনও কয়েকদিন বাকি। চার্লস অসুখে পড়ল। ডাক্তার এসে বলল বসন্ত। ভয়ঙ্কর রোগ সে সময় আমরা জানি। বসন্ত শুধুমাত্র যে প্রায় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাই নয়, আবার তার যে চেহারাও বিকৃত হয়ে যায়, সেটাও খুব ভয়ঙ্কর একটা দিক আর কি। তো চার্লসের বসন্ত হলো। তখনকার দিনে বসন্তকে মনে করা হতো সাক্ষাৎ যম। আতঙ্কে বিহ্বল হয়ে পড়ল সবাই। চার্লসের দাদা তখন স্কুলের ছুটিতে বাড়ি এসেছিল। সে আবার বোর্ডিংয়ে ফিরে গেল। সেবা করবে কে? মার আগ্রহ নেই। দিদি আর পিসির মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। জিত হলো মেরি। এমন কঠোর পরিশ্রম বুড়ি পিসির পক্ষে সম্ভব নয়। মেরির বয়স তখন মাত্র 15। শুধু জীবনের আশঙ্কা নয়, আছে রূপ বিকৃত হবার ভয়। তার সমস্ত জীবন সামনে পড়ে আছে। বিকৃত রূপা তরুণীর ভবিষ্যৎ, জীবনের সকল সম্ভাবনা এক মুহূর্তে মুছে যাবে। তবু সবকিছু উপেক্ষা করে মেরি প্রাণ দিয়ে সেবা করল ল্যামের। হ্যাঁ, মেরি আর চার্লস সবার কাছে বিভীষিকা, অস্পৃশ্য। কিছুদিনের জন্য তারা দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ল সংসার থেকে। জমে মানুষে যেন টানাটানি। 7 দিন ধরে চার্লস অজ্ঞান। ডাক্তারের কোনো আশা নেই। তবু আশ্চর্য, এমন ভঙ্গুর দেহে এমন দুর্দমনীয় প্রাণশক্তি। চার্লস চোখ খুলল, উঠে বসল, বেঁচে গেল। আরও সৌভাগ্যের কথা, বসন্তের বিষ মেরিকে স্পর্শ করল না। কিন্তু এর চেয়ে মারাত্মক বিষ প্রবেশ করেছে মেরির দেহে। একদিন অকস্মাৎ তা প্রকাশ পেল। মেরির বয়স তখন 16। চার্লসকে নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছে। বাড়ি ফেরার পথে দাঙ্গার সামনে পড়ে গেল। রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে দাঙ্গা। লন্ডনের প্রকাশ্য রাজপথে দাঙ্গা চলছে। মেরি ভয় পেয়ে একটা গলির ভেতর একটা গলির সরি মেরি ভয় পেয়ে একটা গলির ভিতর ঢুকে পড়ল, কিন্তু সম্পূর্ণ রক্ষা পেল না। এক দাঙ্গাবাজ মাতাল নির্জনতার সুযোগ পেয়ে আক্রমণ করল মেরিকে। এক ভদ্রলোক এসে না পড়লে কি হতো সেদিন বলা যায় না। তবু যতটা লাঞ্ছিত হয়েছে তার আঘাতেই মেরির মন বিভ্রান্ত হয়ে গেল। 1 সপ্তাহ যাবৎ সে শয্যাশায়ী হয়ে রইল, কথা ও ভাবনা অসংলগ্ন, প্রায় উন্মাদ। মাঝে মাঝে চিৎকার করে ওঠে। মেরির জীবনে এই প্রথম উন্মত্ততা। তাহলে আমরা দেখছি যে যে একটা ভয়ঙ্কর যে দুর্ঘটনা, দুর্ঘটনা তো নয়, যে একটা ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, যেটা অনেক মেয়ের জীবনেই ঘটে থাকে, যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। এবং এর থেকে যে কি ভয়ঙ্কর যে মানসিক যে চাপ সৃষ্টি হতে পারে কোনো কিশোরীর মধ্যে, সেটা আমরা এখানে দেখছি যে আহ, সেই ঘটনার পরে কিন্তু মেরির মধ্যে একটা যে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হলো। হুম, এবং এটা সারা জীবন তাকে যে টর্চার করেছে। হয়তো পুরোপুরি নয়, কিন্তু মস্তিষ্ক বিকৃতির সুস্পষ্ট লক্ষণ পাওয়া গেল। সংশয়ের কোনো অবকাশ ছিল না। মা তারা কথায় কথায় বলেন পাগলের গোষ্ঠী। হুম, মানে এটা ওদের একটা বদনাম ছিল যে আহ, যে ওরা হচ্ছে পাগলের গোষ্ঠী আর কি। মানে মা বলতো আর কি, মানে হয়তো বাবাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতো। জন ল্যামের মাথায় ছিট আছে। বুড়ি পিসির মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে তো সকলেরই সন্দেহ। বংশ পরম্পরায় মেরির মধ্যেও যে পাগলামির বিষ আসতে পারে, এমন আশঙ্কা কারো কারো মনে ছিল। স্যার, হুম। আলাদা কান্ট্রি, আলাদা কালচার, হুম। তবু যেন কেমন আমাদের খুব চেনা ইন্ডিয়ান চেনা লাগবে। ইন্ডিয়ান মনে হচ্ছে। খুব চেনা 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 লাগবে। লাগছে হুম। সবকিছুই। হুম। হুম। ওটাই তো মজা। আমরা সবসময়
দুটোকে আলাদা করে দেখি, এই যে হুম। কিভাবে প্রজেক্ট করা হয় আর কি, কিন্তু বিষয়টা কিন্তু সব গভীরে বিষয়টা গেলে একই। ব্যাপারটা একই। হ্যাঁ, মানে আমরা হুম। ভাবি যে এটা আসলে একটা তৈরি করা একটা গল্প, যে ওয়েস্টার্ন মানে হচ্ছে তারা অনেক বেশি আধুনিক, অনেক হ্যাঁ, এগিয়ে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাদের মধ্যে হুম, কোনো আমরা অনুভব নেই বা ইয়ে কুসংস্কারাচ্ছন্ন, নেই, আমরা অনুভূতি নেই। সংকীর্ণ, হুম। এইসব ভাবনা, কিন্তু এগুলো সবই তৈরি করা, সবার মধ্যে এগুলো রয়েছে, সব দেশেই সমানভাবে বর্তমান। এবং এই যে আগে থেকেই কোনো একটা, যে মানুষকে, যে আহ, যে তাকে পাগল বলে, যে তাকে দাগিয়ে দেওয়া, হুম, এবং সেটাকে যে পাগলের বংশ বলে একটা পরিবারকে দাগিয়ে দেওয়া, এটা ভয়ঙ্কর। প্রথমবার মেরি তাড়াতাড়ি সেরে উঠল, কিন্তু তারপর যতদিন বেঁচে ছিল ঘুরে ঘুরে রোগ এসেছে। প্রায় প্রত্যেক বছরই তাকে কিছু সময়ের জন্য পাগলা গারদে থাকতে হয়েছে। কয়েক মাস পরে মেরি চার্লসকে সঙ্গে করে দিদিমার কাছে ব্লেক্স ওয়ারে বেড়াতে গেল। দিদিমার বাড়ি আর কি, মানে মায়ের যে বংশ, যেটা আমরা আগেই আজ পেয়েছি যে খুব উঁচু বংশের মেয়ে ছিল তার মা আর কি, যার ফলে দিদিমাও সেরকম হবে আর কি। দিদিমা জাদ্রেল মহিলা, মেয়ের বিয়ে ভালো ঘরে হয়নি বলে তার মনে সর্বদা ক্ষোভ ছিল। চার্লসের চেহারা জামাইয়ের মতন হয়েছে দেখে তিনি বিরূপ মনে নাতিকে গ্রহণ করলেন। এটাও আমাদের কালচারে দেখা যায় যে কেমন কার মতন হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। হুম। 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 তো দিদিমার প্রতিবেশীর মেয়ে অ্যান সিমন্স, এই নামটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। ড্রিম চিলড্রেনে এই নামের একটা রেফারেন্স রয়েছে। দিদিমার যে প্রতিবেশী মেয়ে অ্যান সিমন্স চার্লসের অন্তরঙ্গ সঙ্গী হয়ে উঠল। লন্ডনের বাইরে চার্লসের এই প্রথম আসা। দিদিমা অ্যান ও ব্ল্যাকসোয়ার চার্লসের মনে গভীর প্রভাব বিস্তার করল। পরবর্তী জীবনে চার্লস তার রচনায় এদের অমর করেছেন। লন্ডনে ফিরে এসে চার্লস স্কুলে ভর্তি হলো। কিছুকাল ছোট ছোট স্কুলে কাটিয়ে চলে এলো ক্রাইস্ট হসপিটাল বিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যের ইতিহাসে এই বিদ্যালয়ের নাম নানা কারণে অমর হয়ে আছে। এখানে চার্লসের সঙ্গে আলাপ হলো কোলরিজের। আজীবন দুজনের বন্ধুত্ব অক্ষুণ্ণ ছিল। বিদ্যালয়ে মোটা একটা বাঁধানো খাতা রাখা হতো। যেসব ছাত্র ভালো লিখত, শিক্ষক অনুমোদন করলে তাদের লেখা এই খাতায় স্থান লাভ করত। কোলরিজের কয়েকটি কবিতা আগেই স্থান পেয়েছে। চার্লস ভয়ে ভয়ে তারও একটি কবিতা শিক্ষককে দেখতে দিল। শিক্ষক কবিতা দেখে খুশি হলেন। একটি কবিতা স্কুলের খাতায় উঠল। চার্লসের লেখা এই প্রথম সমাদৃত হলো। তাহলে আমরা দেখছি চার্লসকে আমরা প্রোজ রাইটার হিসেবে জানি, কিন্তু চার্লসের শুরুর দিকে তিনি কবিতা লিখতেন। হয়তো সেই যে যে কবিতা লেখার যে ধরনটা আর কি, যে তার সেটা ওই প্রোজের মধ্যেও থেকে গেছে আর কি, যার ফলে আমরা তার প্রোজের মধ্যে সেই কাব্যিক একটা রূপ দেখতে পাই আর কি। কিন্তু চার্লসের স্কুলে থাকা আর সম্ভব হলো না। বাবার পক্ষে একা সংসারের দায়িত্ব বহন করে পড়ার খরচ চালানো কঠিন। আর পড়েই বা কি হবে, এই তো স্বাস্থ্য, এই চেহারা, তার উপরে তোতলা, ভালো চাকরি পাবে না, ব্যারিস্টার, শিক্ষক বা পাদ্রী হতে পারবে না। তখনকার দিনে পাদ্রী হওয়াটা একটা খুব বড় চাকরি হিসেবে, সম্মানজনক চাকরি হিসেবে ধরা ধরা হতো। সুতরাং এখনই চাকরি শুরু করা ভালো। দাদাও চাকরি করছে। বাবা তার মনিবকে বলে চার্লসকে একটি চাকরি সংগ্রহ করে দিলেন। সওদাগরি আপিস, সাউথ সি হাউস। সাউথ সি হাউস, এটাকে নিয়ে ল্যাম্বের খুব বিখ্যাত একটি প্রোজ আছে, একটা এসে আছে। তো সাউথ সি হাউসে চাকরি পেলেন। বেতন মাসে 25 টাকা। চার্লসের বয়স তখন 15 পূর্ণ হয়নি। আর আমরা দেখছি যে একেবারে যে কিশোর অবস্থায় তাকে একটা কেরানির চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয় আর কি। সাউথ সি হাউসের হিসাব বিভাগে 18 মাস চাকরি হলো। সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত আপিস। বাড়ি থেকে আপিস বেশ দূর। চার্লস দুবেলা হেঁটেই যাতায়াত করত। হাঁটতে তার ভালো লাগে। পথ পথে যেতে বইয়ের দোকান আছে। সকালে বিকেলে তাদের শোকেস দেখা তার অভ্যাসে পরিণত হয়েছিল। এই কিশোর কেরানিকে আপিসের কর্তা স্নেহ করতেন। তারই চেষ্টায় চার্লস ইন্ডিয়া হাউসে একটি চাকরি পেল। সেখানে চাকরির ভবিষ্যৎ অপেক্ষাকৃত ভালো। ইস্ট ইন্ডিয়া হাউসে চাকরি পেলে তখন অনেকেই নিজেদের ভাগ্যবান মনে করত।
নতুন চাকরিতে যোগ দেবার কয়েকদিন বিলম্ব আছে। চার্লস এই ফাঁকে দিদিমার বাড়ি বেড়াতে এলো, সেকেন্ড টাইম। 10 বছর পরেও ব্লেকসোয়ার বিশেষ পরিবর্তিত হয়নি। একদিন বেড়াতে বেরিয়ে অ্যান সিমন্সের সঙ্গে দেখা হলো। 10 বছর পূর্বে যে ছোট মেয়েটির সঙ্গে খেলা করেছে সে এখন 16 বছরের তরুণী। চার্লস তার চেয়ে বছর খানেকের বড়। অপরিচিত জায়গায় ছেলেবেলার সঙ্গিনীকে নতুন করে পেয়ে খুব আনন্দ হলো চার্লসের। দুজনে একসঙ্গে বেড়াতে বেরোতো, গল্প করতো ঘন্টার পর ঘন্টা। অ্যানের মা তাকে বেশ যত্ন করতেন। চার্লস লন্ডনের ছেলে হলেও অনাত্মীয়া মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হবার সুযোগ পায়নি। শহরের মেয়েরা চার্লসের মতন ছেলেকে আমল দেয় না। ওই তো চেহারা, কাঠির মতন সরু সরু পা, বেমানান বড় মাথা, দূর থেকে লাটিমের মতন দেখতে, তার উপর তোতলা। এখানে অ্যানের কাছে চার্লসের আছে স্বতন্ত্র মূল্য। সে লন্ডনের ছেলে, কাজ করে বড় আপিসে। তাছাড়া অ্যানের হৃদয় মমতায় পূর্ণ, মফস্বলের প্রকৃতির মতন। চার্লস মুগ্ধ, আত্মবিস্মৃত হয়ে ভালোবাসল অ্যানকে। তার চেয়ে বড় কথা, লন্ডনে ফিরে আসবার আগেই জেনে এলো অ্যানও তাকে ভালোবাসে। দুজনেই প্রতিশ্রুতি দিল তারা পরস্পরকে ভালোবাসবে, কোনো বাধা তাদের মধ্যে বিচ্ছেদ আনতে পারবে না। বর্ষার জল যেমন শূন্য শুষ্ক খাল বিল পুকুর পূর্ণ করে দেয়, তেমনি ভালোবাসার বন্যা চার্লসের জীবনের সকল শূন্য স্থানগুলি পূর্ণ করে দিল। 1 বছর পর মেরিকে নিয়ে চার্লস আবার বেড়াতে এলো দিদিমার বাড়ি। এবার অ্যানের সঙ্গে চার্লসের ঘনিষ্ঠতা দিদিমার চোখে পড়ল। চার্লস ও অ্যানের সম্পর্ক আরেক ধাপ এগিয়েছে। চার্লস অ্যানকে বিয়ে করবে। চার্লস ও মেরি চলে যাবার পর অ্যানের মা বাবা এলেন দিদিমার কাছে ওদের বিয়ের প্রস্তাব নিয়ে। বুঝা গেল? মানে দিদিমার কাছে বিয়ের প্রস্তাব আনলে যা হবে আর কি, যে দিদিমা তো পছন্দ করে না আর কি, মানে জামাইয়ের বাড়ি সব, মানে সবই খারাপ আর কি। আর সেই সময়ের বৃদ্ধা মহিলা আর কি, যার ফলে সে আহ, মানে মনে যা আছে সেটাই সে বলে দেয় আর কি। দিদিমা তখন কি বলল? দিদিমা বিস্মিত হয়ে বললেন, পাগলের বংশে মেয়ের বিয়ে দিতে চাও? হুম। বলছে, পাগলের বংশে মেয়ের বিয়ে দিতে চাও? তোমরাও কি পাগল হয়েছো? চার্লসের জ্যাঠামশাই পাগলা গারদে মারা গেছে। ওর পিসিমা পাগল, বাবার মাথায় ছিট আছে। আর এই যে শান্ত মেয়ে মেরিকে দেখলে, কয়েক বছর আগে সেও পাগল হয়ে গিয়েছে। কি ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি আর কি, যে আর কোনোভাবেই যে সেই সম্পর্ক থাকার সম্ভাবনা নেই, এটা বুঝতেই পারছি। সিমন্স দম্পতি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন যে দিদিমার নির্মম সত্যপ্রীতির জন্য তারা এমন ভয়াবহ খবরটা আগেই জানতে পেরেছে। ওদিকে লন্ডনে পৌঁছে চার্লস তার দিনলিপিতে লিখল, আমার জীবনের সর্বাপেক্ষা আনন্দের সপ্তাহ কাটিয়ে এলাম। আজ মনে হয় কোনো পুরুষেরই বুঝি এত সুখ পাবার অধিকার নেই। অ্যানকে ঘরে আনাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। লিটন হল স্ট্রিটের ইস্ট ইন্ডিয়া হাউসে চার্লসের নতুন চাকরি শুরু হলো। 32 বছরের দীর্ঘ চাকরি জীবনের আরম্ভ। মানে এখানেই তিনি সারা জীবন চাকরি করেছেন। ভারতের সঙ্গে বাণিজ্যের হিসাব রাখার কাজ। ইস্ট ইন্ডিয়া যে কোম্পানির একটা অফিস আর কি। সেটাই বুঝতে পারছি, ভারতের সঙ্গে যে ব্যবসার যে বিভিন্ন হিসেব নিকেশ সেগুলো রাখার একটা কাজ আর কি। এখানেও সেই কেরানির কাজই আর কি তিনি পেলেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোটা খাতার পৃষ্ঠাগুলি একে একে পূর্ণ করতে হয় হিসাবের জটিল অঙ্ক দিয়ে। আপিসের কাজ তার খারাপ লাগে না, কিন্তু একমাত্র অ্যানের চিন্তা ছাড়া অন্য কোনো কিছুতে তার মন নেই। অ্যানের কাছ থেকে যেমন ঘন ঘন আবেগপূর্ণ চিঠি পাবে বলে আশা করেছিল, তেমন চিঠি পায় না। সংবাদ এলো দিদিমার মৃত্যু হয়েছে। দিদিমার বাড়ি বেড়াতে গিয়ে অ্যানের সঙ্গে দেখা হবার সম্ভাবনাটাও দূর হয়ে গেল। এখন চার্লসের অবসর সময়ের অধিকাংশ কাটে এলিজাবেথান নাট্যকারদের নাটক পড়ে। আমরা জানি যে চার্লস ল্যান্ডের অনেক গুরুত্বপূর্ণ সমালোচনা আছে এলিজাবেথান প্লে বা ড্রামা নিয়ে, এবং শেক্সপিয়ারের অনেক গুরুত্বপূর্ণ ক্রিটিসিজম আছে চার্লস ল্যান্ডের।
অন্যের লেখা পড়তে পড়তে নিজের লেখার আকাঙ্ক্ষা হলো, লিখে কিছু উপরি আয় হলে ভালো হয়। যে মাইনে পান তার উপর নির্ভর করে বিয়ে করা যায় না। রাজনৈতিক ব্যঙ্গ কবিতা কয়েকটি পাঠালেন, সংবাদপত্রে ছাপা হলো না, সব ফেরত এলো। কোলরিজ চার্লসের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, তারই সুপারিশে চার্লসের 4টি কবিতা একটি কাব্য সংকলনে ছাপা হলো। সাহিত্যের ক্ষেত্রে কবিতা নিয়ে প্রথম প্রবেশ চার্লসের। এইটুকু সামান্য সাফল্য তার সে সময়কার সমস্যা জর্জর জীবনের একমাত্র সান্ত্বনা। মেরির জীবনে আবার অন্ধকার নেমে এসেছে। এবার কয়েক মাস যাবৎ সে উন্মাদ হয়ে রইল। বাবার স্বাস্থ্য খারাপ, তার উপর মনের ওপর বুদ্ধিশুদ্ধি ক্রমশ যেন লোপ পেয়ে যাচ্ছে। মার শরীরও খারাপ, সর্বদা তার কাছে কারো থাকা প্রয়োজন। আর আছে অথর্ব বুড়ি পিসিমা, সব ভার চার্লসের ওপর, দাদা অন্যত্র থাকে। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তার কাছে তো কিছুই গোপন করবার নেই। চার্লস অ্যানকে লিখলেন মেরির অসুখের কথা। মানে আহ, মেরির মনে একটা, এই এই মেরি বলছি, অ্যানের মনে তো সন্দেহ তৈরি হয়েছিল পিসিমার কথাতে। চার্লস আবার তাকে সব খুলে বললেন মেরির কথা। স্বাভাবিকভাবেই যে অ্যান নিশ্চিত হলেন আর কি, যে পিসিমার ওই কথাতে। এতদিন অ্যান দ্বিধা করছিল, এই চিঠি পেয়ে আর কোনো সংশয় রইল না। চার্লস তার 20 জন্মদিবসে অ্যানের পত্র পেলেন। অ্যান লিখেছে, আমরা ভুল করেছিলাম, সেই ভুলকে আর বেশি দূর টেনে নিয়ে লাভ নেই। আমাদের সম্পর্ক এখানেই শেষ হোক। আর চিঠি লিখে কি হবে, তুমি রাগ করো না। চার্লসের জীবনের ভিত্তিভূমি বিচলিত হলো। মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন তিনি। এমন ভালোবাসা নেই সংসারে যা লাভ ক্ষতির হিসাব ভাসিয়ে নিয়ে যেতে পারে। যে মেয়েটিকে সরি হ্যাঁ, মেরি এখন সুস্থ হয়েছে। চার্লসের শরীরের অবস্থা দেখে সে ভয় পেল। যেন ঝড়ে পতনোন্মুখ একটা গাছকে ঠেকা দিয়ে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অ্যানের মা চিঠি দিয়েছেন, বিয়ের নিমন্ত্রণ পত্র, কোনো এক রিচার্ড বার্ট্রামের সঙ্গে অ্যানের বিয়ে। আর সহ্য হলো না। বংশের ধারা অনুসারে কঠোর আঘাত সইবার মতন শক্ত মন নয় চার্লসের। একদিন রাত্রিতে খেতে বসে হঠাৎ তার বুদ্ধিদীপ্ত চেতনা প্রবাহ অবরুদ্ধ হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, শান্ত লোকটি উগ্রভাবে মারমুখী হয়ে উঠেছে। তাহলে আমি বুঝতে পারলাম যে চার্লসের মধ্যেও সেই যে উন্মাদনা, সেটা দেখা দিয়েছে। ডাক্তার এলো, চার্লসের ওপর নেমে এসেছে বংশগত অভিশাপ, পাগলাগারদে পাঠাতে হবে। মেরি কিছুতেই তাকে যেতে দেবেন না। তিনি সব ভার নেবেন চার্লসের, সেবা করে তাকে ভালো করে তুলবেন। কিন্তু ডাক্তার রাজি হলো না, হাত কড়া লাগিয়ে তাকে নিয়ে গেল। মেরি অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে রইলেন আর মনে মনে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, এখন যেন আমার মাথা আবার খারাপ না হয়। তাহলে মা বাবাকে কে দেখবে, কে চার্লসের খোঁজ নেবে? বেশ কিছুকাল পাগলাগারদে কাটিয়ে চার্লস বাড়ি ফিরে এলেন। মেরির যত্নে চার্লস সুস্থ হয়ে উঠলেন। সৌভাগ্যক্রমে তার চাকরি যায়নি। এখন চার্লসের কোনো ক্ষোভ নেই অ্যানের উপর। তাকে প্রত্যাখ্যান করে সত্যি সে বিবেচনার কাজ করেছে। এটা চার্লসের মনে হচ্ছে আর কি, যে হয়তো অ্যান ঠিকই করেছে। মাত্র 21 বছর বয়সেই তিনি তার সমগ্র ভবিষ্যৎ জীবনের ছবি দেখতে পান আজকাল। শেষ পর্যন্ত মেরি আর তিনিই পরস্পরের অবলম্বন হয়ে গেল। মানে দুই যে উন্মাদ আর কি, উন্মাদ বলা ঠিক কি বেঠিক সেটা আলাদা প্রশ্ন। তা পরস্পরের অবলম্বন হলেন আর কি। পাগল দুই ভাই বোন, তিনি যখন ভালো থাকবেন তিনি তখন অন্যকে দেখবেন, যিনি যখন ভালো থাকবেন তিনি তখন অন্যকে দেখবেন। এই হচ্ছে তাদের যে পরস্পরের অবলম্বন আর কি। আর কেউ আসবেন না তাদের জীবনে, কেউ তাদের ভালোবাসতে পারবেন না। চার্লস ভালো হয়ে উঠবার কিছুদিন পরেই মেরি অসুস্থ হবার লক্ষণ দেখা গেল। ডাক্তার ডাকতে গেছেন চার্লস। এর মধ্যে খাবার টেবিলে কি নিয়ে একটা তর্ক উঠেছে। হঠাৎ মেরি ক্ষিপ্ত হয়ে মাংস কাটা ছুরিটা আমূল বিদ্ধ করে দিলেন মার বুকে। চার্লস ফিরে এসে দেখলেন সব শেষ। মার প্রাণহীন দেহ রক্তাপ্লুত হয়ে পড়ে আছে।
বুড়ি পিসিমা কিছু না বুঝে হাউ হাউ করে কাঁদছেন। স্তিমিত চেতন বাবার বোধ নেই কি ঘটেছে ঘরের মধ্যে। ছেলেকে দেখে তাস ভাসতে ভাসতে বললেন, আয় এক হাত খেলি। এমন ক্ষিপ্ত পাগলকে সারা জীবন সরকারি গারদে রাখা উচিত, না হলে কখন যে কার ক্ষতি করে দেবে কে জানে। কিন্তু ডাক্তারের পরামর্শ গ্রহণ করলেন না চার্লস। এই দিদি তার জীবনের একমাত্র সঙ্গী, তাকে চিরদিনের জন্য দূর করে দিয়ে কি নিয়ে থাকবে। দিদিকে মানসিক রোগের হাসপাতালে পাঠিয়ে দিলেন, তারপর থানা আর আদালতে ছোটাছুটি করে ব্যাপারটা মিটিয়ে ফেললেন। সর্বদা কেবল ভয়, যদি এত বড় আঘাত তিনি সইতে না পারেন, যদি তিনিও পাগল হয়ে যান। মেরি সুস্থ হয়ে ফিরে এলেন, কিন্তু একে একে মৃত্যু হলো পিসিমার ও বাবার। পিসিমা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। স্কুলে পড়বার সময় রোজ অনেকটা পথ হেঁটে পিসিমা তার জন্য দুপুরে খাবার নিয়ে যেতেন। স্নেহ কমল চিরপরিচিত মুখগুলি একে একে হারিয়ে যাচ্ছে। অল আর গন, দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস। মেরি পাগল হয়ে নিজের মাকে খুন করেছেন। চার্লস পাগলাগারদে কিছুকাল কাটিয়েছেন। এইসব খবর প্রতিবেশী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে আর অজানা নেই। সমাজের দুষ্ট ব্যাধির মতন তারা চিহ্নিত হয়ে গেছে। পথে বের হলে দুষ্টু ছেলেরা তাদের দিকে আঙুল দেখিয়ে বলে পাগল। ভদ্র সমাজে তারা অপাংতেয়। পাড়ার বাইরে কিছু দূরে এক ভদ্রলোকের বাড়ি আমন্ত্রিত হয়েছিলেন চার্লস। মানে এই ভদ্রলোক হয়তো জানেন না আর কি যে তাদের এই বিষয়টি আর কি, তাই তাদের আমন্ত্রণ করেছে। খুব ভদ্র পরিবার, ভদ্রলোকের দুই মেয়ে, তারাও এলো আলাপ করতে। একটি মেয়ের নাম হেস্টার সেভরি। তার শান্ত সৌন্দর্য নম্র ব্যবহারে চার্লস আকৃষ্ট হলেন। পরে হেস্টারের উদ্দেশ্যে একটি কবিতাও রচনা করেন তিনি। কিছুদিন পরে যখন হেস্টারের আকর্ষণে আবার তিনি সে বাড়ি গেলেন, তখন দুটি মেয়ে আর তার সামনে এলো না। চার্লস বুঝতে পারলেন তাদের আসতে দেওয়া হয়নি। ইতিমধ্যে আমন্ত্রণকর্তা জানতে পেরেছেন তার পাগলাগারদের ইতিহাস। পথে বের হওয়া যায় না লোকের মন্তব্যের যন্ত্রণায় মেরি আর চার্লস নতুন পাড়ায় উঠে গেলেন। কিছুদিন একটু স্বস্তি পাওয়া যাবে, কিন্তু কদিন। মেরিকে তো একবার করে উন্মাদ হাসপাতালে পাঠাতে হয়। অনেকটা পালাজ্বরের মতো নিয়মিত ঘুরে ঘুরে আসে মস্তিষ্কের এই ব্যাধি। চার্লস তখন একা, ভয়ে ভয়ে থাকেন কখন তিনিও আক্রান্ত হয়ে পড়েন। মেরি যখন বাড়ি থাকেন না, তখন সময় কাটাবার প্রধান অবলম্বন মদ ও ধূমপান। কোলরিজের সাহচর্যে এই দুটি নেশার অভ্যাস হয়েছে। কোলরিজ আমরা জানি যে ভীষণ রকম নেশা করতেন আর কি। যার ফলে মানে নেশাখোর ব্যক্তি অন্যকে সবচেয়ে বড় উপদেশ যেটা দিতে পারে সেটা হচ্ছে যে নেশা করার উপদেশ। স্বাস্থ্যের পক্ষে খারাপ, ডাক্তারের উপদেশ, মেরির অনুরোধ তাকে এই অভ্যাস থেকে মুক্তি দিতে পারে। এছাড়া বই পড়ে ও কিছু কিছু লিখেও তার সময় কাটে। সমাজের অন্য সকলে তাকে এড়িয়ে চললেও লেখকদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে। কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, ডরোথি, ক্র্যাব, হ্যাজলিট, গডউইন প্রভৃতি লেখক এবং বিভিন্ন কাগজের সম্পাদকদের সঙ্গে তার নানা বিষয়ে আলোচনা চলে, কখনো মুখোমুখি, কখনো চিঠির মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে যে কিভাবে বিভিন্ন যে লেখকদের সঙ্গে ওর যে সম্পর্ক, তার মাধ্যমে আস্তে আস্তে তার লেখার যে প্রচেষ্টা, এবং লেখার প্রচেষ্টার পেছনে একটা বড় কারণ ছিল তার এই একাকিত্ব এবং এই যে তার এই নিদারুণ জীবন, তার থেকে যে বেরিয়ে আসার একটা চেষ্টা, মানে লেখার মধ্যে দিয়ে সে যে তার এই যেটাকে আমরা বলি যে যে এক ধরনের এসকেপ আর কি। হুম, লেখা লেখাটাই তার মাধ্যম। কয়েক বছর পূর্বে শেলির শ্বশুর উইলিয়াম গডউইনের অনুরোধে চার্লস শেক্সপিয়ারের নাটকের কাহিনী কিশোরদের উপযোগী করে গদ্যে লিখে দিতে সম্মত হয়েছিলেন। মানে শেক্সপিয়ারের যে নাটকগুলো সেগুলো গল্পের আকারে কিশোরদের জন্য লেখার একটা প্রস্তাব দিলেন গডউইন। গডউইন আমরা জানি সে সময় খুব বিখ্যাত একজন লেখক এবং দার্শনিক, শেলির শ্বশুরমশাই। শেক্সপিয়ারের যে নাটকগুলোর যে গল্পরূপ সেগুলো কিন্তু আমরা এখন নানা রকম পাই আর কি, কিন্তু সেই সময় ছিল না। কাজ হাতে নিয়ে চার্লস তার দিদি মেরিকেও গল্প লিখে দেবার জন্য অনুরোধ করলেন।
মেরি তো প্রথম হকচকিয়ে গেলেন, তিনি আবার লিখবেন কি। কিন্তু চার্লসের আগ্রহে শেষ পর্যন্ত লিখতে হলো। মোট ২০টি গল্পের মধ্যে ১৪টি কমেডির কাহিনী মেরির লেখা। চার্লস লিখেছেন ৬টি ট্র্যাজেডির গল্প। মেরি ও চার্লস দুজনে নামাঙ্কিত হয়ে ১৮০৭ খ্রিস্টাব্দে বইটি প্রথম বেরিয়েছে। এখনো এটি ইংরেজি শিশু সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃত। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি বই আর কি। তাই এদিক থেকে আমরা দেখছি যে মানে এই ভাই বোনের একটি যে তাদের এই পার্টিকুলার এই বইটি লেখার মাধ্যমে আমরা যেটা দেখছি যে তাদের এক ধরনের যে যে সাফল্য, যে অনেক যন্ত্রণার মধ্যেও তাদের এই সাফল্যটা একটা খুবই যে গুরুত্বপূর্ণ একটা দিক তাদের জীবনে। পরের বছর লংম্যান প্রকাশ করল স্পেসিমেন্স অফ ইংলিশ ড্রামাটিক পোয়েটস। এর কিছুদিন আগে চার্লসের ছোট একটি ফার্স মিস্টার এইচ অভিনয়ের জন্য গৃহীত হয়েছিল, কিন্তু সেটা খুব একটা বেশি সাফল্য পায়নি। কিন্তু এই লেখার মাধ্যমে কি হলো যে থিয়েটারের সঙ্গে চার্লসের পরিচয় হলো, এবং থিয়েটারের মাধ্যমেই সেই সময়ের একজন খুব প্রতিভাবান একজন যে অভিনেত্রী আর কি, যার নাম হচ্ছে মিস ফ্যানি কেলি, তাই এর সঙ্গে তার পরিচয় হয়। মিস কেলির সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা হলো। মেরি একদিন বললেন, চার্লস, কেলি তোমাকে ভালোবাসে, ওকে বিয়ে করো না কেন? ভালোবাসে? প্রথমে বিশ্বাস করতে পারে না চার্লস। সেবারের ক্ষতটা এখনো শুকোয়নি। ভয় হয় আবার হয়তো কঠিন আঘাত পেতে হবে। সে আঘাত সইবে তো? তবু বিশ্বাস করতে ইচ্ছে হয়। কেলির মমতা ভরা দুই চোখ, তার মধুর ব্যবহার চার্লসের বিচার বুদ্ধিকে নেশাগ্রস্ত করে। বয়স হয়েছে ৪৪, মাইনে বেড়েছে, বিয়ে করলে সংসারে স্বাচ্ছন্দ্যেই চালাতে পারবেন। জীবনে এই শেষ আশা, কিন্তু ভয় জেগে আছে মনের কোণে, প্রত্যাখ্যানের ভয়। মুখ ফুটে কিছু বলতে পারলেন না, পাছে মুখের ওপর না শুনতে হয়। ২০শে জুলাই ১৮১৯ সন চার্লস নিজের মনের কথা জানিয়ে চিঠি লিখলেন মিস কেলিকে। চিঠি পেয়ে তক্ষুনি জবাব দিল মিস কেলি, না, চার্লসকে ভালোবাসা তার পক্ষে সম্ভব নয়, বিয়ে করা তো অনেক দূরের কথা। তুমি যে আমাকে ভালোবেসেছ তার জন্য গৌরব বোধ করছি, কিন্তু আর কখনো এ প্রসঙ্গ তুলো না, ভালোবাসার কথা বলো না। আমরা আগের মতোই বন্ধুত্ব বজায় রেখে চলব। চার্লস চিঠি পেয়েই জানালেন, তোমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। একদিন কয়েক ঘন্টার মধ্যে সব আশা শেষ হয়ে গেল। আশা অবশ্য তখনও সত্যি ছিল না, তিনি ভুল করেছিলেন। সেই ভুল ভাঙল, ভালোবাসা পাননি, পাবেনও না কখনো। চার্লস সৃষ্টি ও সমাজের ব্যতিক্রম। জীবনের রাজপথ থেকে চিরদিনের জন্য তাকে নেমে দাঁড়াতে হবে। লেখার মধ্যে চার্লস সান্ত্বনা খুঁজতে চাইলেন। ঠিক এই সময়ে লন্ডন ম্যাগাজিনের সম্পাদক লেখার জন্য আমন্ত্রণ জানালেন। ব্যক্তিগত প্রবন্ধ লিখতে আরম্ভ করলেন চার্লস। এই যে এখান থেকেই চার্লসের ব্যক্তিগত প্রবন্ধ লেখার যে শুরু আর কি। লেখা বেরোলো ছদ্মনামে, কারণ চার্লসের এই নতুন জীবনের শুরু। এই লেখাগুলো সবই ছদ্মনামে লেখা, আমরা জানি। এসেস অফ এলিয়া এই নামে ছদ্মনামে লিখেছেন। তার পেছনে একটা কারণ হচ্ছে যে যেহেতু এই লেখার মধ্যে একটা যে ভীষণ রকম একটা পার্সোনাল এলিমেন্ট রয়েছে, সেই কারণেই হয়তো। তার এক সহকর্মীর নাম একটু বদলিয়ে ছদ্ম নাম গ্রহণ করলেন এলিয়া। বিভিন্ন সময়ে নানা কাগজে প্রকাশিত এই ব্যক্তিগত প্রবন্ধগুলি এসেস অফ এলিয়া নামে সংকলিত হয়ে ইংরেজি সাহিত্যে অমর আসন লাভ করেছে। চার্লস ল্যামের সাহিত্য খ্যাতি এই প্রবন্ধগুলির ওপর বহুলাংশে নির্ভরশীল। গভীর সহানুভূতি ও মানবতাবোধ চার্লসের ব্যক্তিগত প্রবন্ধকে অসামান্যতা দিয়েছে। যারা অবহেলিত, যাদের জীবন বেদনাক্লিষ্ট, এবং যেসব পুরনো লোক পুরনো জগৎ নিয়ে হারিয়ে যাচ্ছে, তাদের প্রতি চার্লসের দরদের শেষ নেই। আর একটি বৈশিষ্ট্য এই যে প্রায় প্রতিটি লাইনে চার্লসকে চেনা যায়।
ইংরেজি সাহিত্যে চার্লসের মতন ব্যক্তিকেন্দ্রিক লেখক আর দ্বিতীয় নেই। চার্লস এ সম্বন্ধে সচেতন ছিলেন। নিউ ইয়ার্স ইভ প্রবন্ধে কৈফিয়ত হিসেবে তিনি বলেছেন, আমার স্ত্রী নেই, সন্তান নেই, সংসার নেই, তাই একমাত্র লেখা ছাড়া আর কিছুর মধ্যে নিজেকে প্রসারিত করবার সুযোগ নেই। লেখার মধ্যেই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে চেষ্টা করি। মিস কেলির প্রতি আকৃষ্ট হলেও চার্লস যে অ্যানকে ভোলেননি তার প্রমাণ পাই ড্রিম চিলড্রেন প্রবন্ধ, যেটা আমরা পড়বো আর কি, 1821 সালে লেখা। অ্যানের সঙ্গে বিয়ে হলে তার জীবন কেমন কাটতো তারই কল্পনা হচ্ছে এই লেখাটি। চার্লসের বয়স হয়েছে, মানে তিনি কল্পনা করছেন আর কি, বিশ্রাম করছেন আরাম কেদারায়, ছেলে মেয়েরা এসে ভিড় করে দাঁড়িয়েছে মা বাবার ছেলেবেলার গল্প শুনবার জন্য। চার্লস তাদের সঙ্গে গল্প করছেন, বলছেন কত ধৈর্য ধরে সাধনা করে তাদের মায়ের হৃদয় জয় করে তাকে ঘরে আনতে পেরেছিলেন। হঠাৎ তন্দ্রার মধ্যে দেখতে পেলেন ছেলে মেয়েরা একটু একটু করে দূরে মিলিয়ে গেল। এটাই হচ্ছে ড্রিম চিলড্রেন যে এসেটি, যেটা আমরা পড়বো। স্বপ্ন শিশুর দল ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গেই পালিয়ে গেছে। অ্যানের বিয়ে হয়েছে বার্ট্রামের সঙ্গে, ল্যামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অ্যান তার জীবনের জাল দিয়ে চার্লসের স্বপ্নকে ধরতে চায়নি, তাই সেই স্বপ্ন এখনো আকাশে পালিয়ে পালিয়ে বেড়ায়। শুধু স্বপ্ন নয়, অ্যানকে ভুলতে পারেনি চার্লস। শুনেছেন এখন অ্যান সপরিবারে লিসেস্টার স্কোয়ার অঞ্চলে থাকে। কতদিন তিনি ওখানকার পথে পথে ঘুরে বেরিয়েছেন শুধু একবার অ্যানকে দেখবেন বলে। একবার দেখেই চলে আসবেন, কতদিন দেখেন। ওয়ার্ডসওয়ার্থ ইতালিয়ান পড়তেন আইসোলা নামে এক ভদ্রলোকের কাছে। তার নাতনি এমা আইসোলাকে মেরি ও চার্লস পালিত কন্যা হিসেবে গ্রহণ করলেন। এমা তাদের শূন্য জীবন পূর্ণ করেছে। এমা আইসোলা এর নাম আর কি। এই যৌবনা তরুণী অনুক্ষণ চার্লসের সঙ্গী। একসঙ্গে তারা বেড়ায়, গল্প করে, বই পড়ে। চার্লসের বয়স 50 পার হয়ে গেছে, এমার বয়স 18-19। চার্লসের বেদনায় এমার গভীর সহানুভূতি চার্লস উপলব্ধি করলেন। এমা তার জন্য আত্মদান করতে প্রস্তুত। এই উপলব্ধি চার্লসকে দুর্বল করল। বয়স হলেও তার মনের আকাঙ্ক্ষা মরেনি। ভয় হয় পাছে তার জন্য এমার ক্ষতি হয়। জীবনের প্রান্তে সে একটি মধুর সম্ভাবনার পরিচয় পেলেন, কিন্তু এখন সে পরিচয়ে লাভ কি? এখন শুধু ক্ষতি করতে পারেন, কারোর জীবন পূর্ণ করার ক্ষমতা আর নেই। নিজের ওপর আস্থা হারিয়েছেন চার্লস। তিনি তাড়াতাড়ি উদীয়মান প্রকাশক এডওয়ার্ড মাকসনের সঙ্গে এমার বিয়ের ব্যবস্থা করলেন। এমা অভিমান করেছিল, কিন্তু চার্লস জানতেন এ অভিমান দুদিনেই দূর হয়ে যাবে। স্বাস্থ্য ভেঙে পড়েছে। ডাক্তারের পরামর্শে দীর্ঘ 32 বছর 32 বছর পর চার্লস চাকরি থেকে অবসর গ্রহণ করলেন। এটা নিয়েও একটা খুব বিখ্যাত চার্লসের এসে আছে, দি সুপার অ্যানুয়েটেড ম্যান। পেনশনের পরিমাণ ভাই বোনের পক্ষে যথেষ্ট, টাকার অভাব নেই, কিন্তু জীবন হঠাৎ একান্তরূপে শূন্য হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া হাউসের ফাইলের স্তূপে তিলে তিলে জীবন ক্ষয় করবার সুযোগ পর্যন্ত রইল না। রিক্ত নিঃসঙ্গ জীবনে অনন্ত অবসর। মেরি এখনো প্রায়ই উন্মাদ হয়ে যান। তিনি যখন বাড়ি থাকেন না তখন একাকিত্ব দুর্বহ হয়ে ওঠে। অর্থাৎ মানে বোন যখন বাড়ি থাকে না তখন একাকিত্ব তাকে আরো মারাত্মকভাবে ক্লিষ্ট করে। এরূপ নিঃসঙ্গ জীবন অপেক্ষা উন্মাদ মেরির সাহচর্য কাম্য। লন্ডনের বাসা ছেড়ে শহরের বাইরে এক উন্মাদ হাসপাতালে ঘর ভাড়া করে মেরি ও চার্লস উঠে এলেন। যতদিন বাঁচবেন আর বিচ্ছেদ হবেন না, পাগল হলেও না। মানে বিচ্ছেদের ভয়ে দুজনেই আর কি উন্মাদ হাসপাতালে এসে ভর্তি হয়েছে। কোলরিজের মৃত্যু হলো। চার্লসের একমাত্র অন্তরঙ্গ বন্ধু মৃত্যুশয্যায় কোলরিজ চার্লস ও মেরির নাম উল্লেখ করেছেন। কম্পিত হস্তে চার্লস ও মেরির নাম লিখে তার কাব্যগ্রন্থ উপহার দিয়ে গেছেন, শেষ উপহার।
মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া চার্লসের এখন আর কোনো কাজ নেই। রাত্রিতে বৃষ্টি হয়েছে, পথ পিছল। চার্লস পথে বেরিয়েছেন বেড়াতে, হঠাৎ পা পিছলে পড়ে গেলেন। মুখে আঘাত লাগলো, চামড়া ফেটে রক্ত বেরিয়েছে, সামান্য ঘা। কোনো যত্ন নেয়ার প্রয়োজন বোধ করলেন না। দুদিন পরে মুখ ফুলে উঠল। এই রোগে চার্লসের মৃত্যু হলো 27শে ডিসেম্বর 1834 খ্রিস্টাব্দে। And Lamb, the frolic and the gentle, has vanished from his lonely heart. তো এখানে আমাদের চার্লসের যে আহ, ছোট্ট যে তার জীবন কাহিনী সেটা শেষ হলো। আমি এটা পড়ে শোনালাম এই কারণেই যে এটা আমারও পড়তে খুব ভালো লেগেছে, তাই সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। আর এটার সঙ্গে যেহেতু তার ড্রিম চিলড্রেন এই এসেটির খুবই মিল রয়েছে, তাই এটা পড়লে আমাদের অনেকটাই সুবিধা হবে ওই এসেটির যে সারমর্মটা বুঝতে আর কি। যাই হোক, আহ, আজকে এটা সুমিত, আমার এটা কিভাবে পড়লে গো? কি ভাল লাগলো! কোথা থেকে পড়লে এটা? এটা হচ্ছে বইটার নাম হচ্ছে সোনার আলপনা, আচ্ছা, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা, আনন্দ পাবলিশার্সের বই। আচ্ছা। সোনার আলপনা, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। স্যার, এটা যদি আপনি না পড়ে গ্রুপে দিতেন তাহলে এত ভালো লাগতো না, হ্যাঁ, পড়লেন বলেই শুনতে এত ভালো শুনতে ভালো লাগলো। ভালো লাগে বেশি। আর যেহেতু এটা আমার একদম, লেখাটা আমার খুব একদম। পছন্দের, সেজন্য ওই হুম। বলাতে ভালো লাগলো হয়তো শুনতে। হ্যাঁ, একদম তাই। হয়তো এত মন দিয়ে পড়াই হতো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মানে সুমিতা খুব সুন্দর পড়লো, খুব ভালো লাগছিল একদম, শুনে। হ্যাঁ, মানে একটা অন্যরকম মাহল তৈরি হলো, খুব হ্যাঁ, ভালো আমি লাগলো। মানে এটা পড়েছিলাম আমি খুব আগে স্কুল লাইফে। আমার আজকে হঠাৎ মনে হলো যে এই ল্যাম্বের এই লেখাটা আরেকবার পড়ি তো। তাই নিজে পড়ছিলাম এই বিকেলবেলা, তো মনে হলো যে হুম। এটা একটু সবার সঙ্গে শেয়ার করি। মানে অ্যাকচুয়ালি আমারই পড়তে ইচ্ছে করছিল, সেই জন্যই আর কি সবার সঙ্গে একটু শেয়ার করলাম। ভাগ্যিস আপনার হুম। ইচ্ছে হলো। হ্যাঁ স্যার, খুব হুম, সুন্দর লাগলো। হুম। ঠিক আছে, ভালো তাহলে থাকবেন। আমরা নেক্সট দিন টেক্সটটা নিয়ে আলোচনা করব। হুম। আচ্ছা, হ্যাঁ আজকে স্যার, তাহলে ঠিক আছে। এটুকুই হ্যাঁ থাক। স্যার, আরেকটা কথা কি বলি, হ্যাঁ। যে আমি তো এটা পড়েছি অনেক আগেই, যখন কলেজে পড়েছি তখন পড়েছি। হুম, তারপর মধ্যখানে তো ধরুন আমরা মানে জানি না, আমার মতো হয়তো সবাই অনেকেই আছে যে এই পরীক্ষা টরীক্ষা না হওয়ার জন্য অনেকদিন ডিটাচই ছিলাম, ঠিক আছে। হুম, কিন্তু এই যে গল্পটা যে আপনি বললেন ওনার সম্বন্ধে, যে এটা মানে এখন সত্যি মনে হচ্ছে যে যেন আমরা কতটা, আমি যেন কতটা পিছিয়ে ছিলাম, যে মানে ড্রিম চিলড্রেন পড়েছি অথচ ভেতরটা ভালো করে বুঝতে পারিনি। হুম। এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। মানে আজকে মনে হচ্ছে, আজকে ধরুন এই মাস্টার্স করছি, তারপরে মনে হচ্ছে যেন আমি অনেকটা, আমি অনেক এখনো অনেক কিছু জানা বাকি। এখন মনে হচ্ছে যেন সত্যি আমি অনেকটা পিছিয়ে ছিলাম এই গল্পটা থেকে। হ্যাঁ, মানে স্যার, যে শুধু কোনো কিছু দাদার কথা হ্যাঁ, কিছু নেই এখানে। হ্যাঁ, ল্যামের দাদার কথা, জন ল্যামের কথা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, হস্টেলে থাকে, এইটাই আছে। হ্যাঁ। আর যেটা আমরা নেই। অন্যান্য এর মধ্যে পাই আর কি, ওর ভাইয়ের কথা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা এখানে নেই। হ্যাঁ, একটা গল্পের একটা থাকে তো, একটা গল্পকে সাজাতে গেলে তার হুম একটা হুম। হুম সীমাবদ্ধতা থাকে, সবকিছুকে স্পর্শ করা হুম যায় না। হুম। মানে ভীষণ ভালো লাগলো, মানে এটা হুম। জানার জন্য, মানে এটা জেনে পরে আমাদের পড়তে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, সেজন্যই আর কি এটা পড়ে হ্যাঁ শোনানো। হ্যাঁ, মানে খুবই মানে উপকৃত হলাম স্যার।